স্বাগতম আজকের এই অত্যন্ত বিস্তারিত এক্সপ্লেনারে। আজ আমরা ক্লিনিক্যাল হিমোডাইনামিক্স, শকের বিভিন্ন প্রকারভেদ আর আধুনিক সেপসিস প্রোটোকল নিয়ে একেবারে টেক্সট বুক লেভেলের গভীরতায় গিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন দেখিনি আজ আমরা কি কভার করছি। এই বিশাল টপিকটাকে আমরা সহজে বোঝার জন্য 6টা ধাপে ভাগ করে নিয়েছি। শকের মৌলিক ধারণা, এর হিমোডাইনামিক প্রকারভেদ, SIRS এর সংজ্ঞা, আধুনিক সেপসিস 3 মানদণ্ড, সেপসিস 6 প্রোটোকল এবং সবশেষে এর ক্লিনিক্যাল প্রয়োগ। আমাদের প্রথম ধাপ, শকের মৌলিক ধারণা এবং বেজলাইন। যে কোনো প্যাথোলজি বা রোগ তত্ত্ব আইডেন্টিফাই করার আগে কিন্তু মানবদেহের স্বাভাবিক বেজলাইনটা আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে, তাই না? তো শকের সর্বজনীন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা আসলে কি? সোজা কথায় যে কোনো ধরনের শকে আপনি মেটাবলিক অ্যাসিডোসিস দেখতে পাবেন। এর পিছনের মূল কারণ হল টিস্যু পারফিউশনের অভাব। যখন কোষগুলোতে পর্যাপ্ত রক্ত আর অক্সিজেন পৌঁছাতে পারে না, তখন শরীর একরকম বাধ্য হয়েই অ্যানারোবিক মেটাবলিজম, মানে অক্সিজেনের অনুপস্থিতিতে শক্তি উৎপাদন শুরু করে। আর এর সরাসরি রেজাল্ট হিসাবে রক্তে হু করে ল্যাকটেট জমতে থাকে। এই পারফিউশন বোঝার একটা দারুণ মাপকাঠি হল মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন বা সংক্ষেপে MVO2। জিনিসটা আসলে কি? এটা হলো সেই অব্যবহৃত অক্সিজেনের হিসাব যা টিস্যু তার দরকার মতো অংশটুকু নেওয়ার পর শিরার মাধ্যমে আবার হার্টে ফিরে আসে। তবে এখানে একটা বড় ক্লিনিক্যাল ফাঁদ আছে, একটু খেয়াল করবেন। এটা মাপার জন্য সুপিরিয়র ভেনাকাভা ব্যবহার করলে কিন্তু রেজাল্ট ভুল আসতে পারে, কারণ আমাদের শরীরের নিচের অংশে পেশি বেশি থাকায় সেখানে অক্সিজেন টানার মাত্রাও বেশি। তাই একদম নিখুঁত মাপ পেতে হলে ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়ামই হলো একমাত্র নির্ভরযোগ্য জায়গা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এর স্বাভাবিক মাত্রাটা তাহলে কত? দেখুন, কিছু সাধারণ টেক্সট বুকে হয়তো 65 থেকে 75% লেখা থাকতে পারে, কিন্তু উচ্চ স্তরের পরীক্ষা বা হাই ইল্ড ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য এই 50 থেকে 70% রেঞ্জটাই হলো সবচেয়ে ক্রিটিক্যাল। এই ফিগারটা একেবারে মাথায় গেঁথে নিতে হবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, শকের হিমোডাইনামিক প্রকারভেদ এবং এর ট্যাক্সোনমি। চলুন কঠোর হিমোডাইনামিক প্যারামিটার দিয়ে শকের বিভিন্ন রূপের মধ্যে সূক্ষ্ম পার্থক্যগুলো একটু মিলিয়ে দেখি। এই চার্টটা একটু ভালোভাবে খেয়াল করুন। হাইপোভলিমিক আর কার্ডিওজেনিক, এই দুটো শকে কিন্তু পেরিফেরাল রক্ত চলাচল কমে যায়, ফলে হাত পা একদম ঠান্ডা হয়ে আসে এবং MVO2 ড্রপ করে। কিন্তু এই দুটোর মধ্যে একটা বিশাল পার্থক্য লুকিয়ে আছে, আর সেটা হলো জুগুলার ভেনাস প্রেশার বা জেভিপি। হাইপোভলিমিক শকে ভলিউম কমে যাওয়ায় জেভিপি কমে যায়, কিন্তু কার্ডিওজেনিক শকে যেহেতু হার্ট ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না, তাই রক্ত পেছনে জমতে থাকে আর জেভিপি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আরেকটা ক্লাসিক এক্সাম ফিচার হল নিউরোজেনিক আর অ্যানাফাইল্যাকটিক শকের পার্থক্য। এই দুটোতেই পেরিফেরাল ভ্যাসোডাইলেশন হয়, মানে রক্তনালী প্রসারিত হয়ে যায়, হাত পা বেশ উষ্ণ থাকে আর ব্লাড প্রেশার মারাত্মকভাবে ফল করে। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? নিউরোজেনিক শকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পুরো বিকল হয়ে পড়ে, ফলে হার্ট রেট কমে গিয়ে ব্র্যাডিকার্ডিয়া দেখা দেয়। অন্যদিকে অ্যানাফাইল্যাকটিক শকে শরীর রিফ্লেক্স হিসেবে হার্ট রেট বাড়িয়ে দেয়, মানে ট্যাকিকার্ডিয়া তৈরি হয়। আচ্ছা, এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হল সেপসিসের প্রাথমিক পর্যায়ের হাইপার ডাইনামিক সার্কুলেশন। এটা এক দারুণ ক্লিনিক্যাল প্যারাডক্স। এই স্টেজে ব্লাড ফ্লো খুব দ্রুত হয়, কিন্তু সেপসিসের কারণে সেল বা কোষগুলোর এতই ড্যামেজ হয় যে তারা আর সেই সাপ্লাই দেওয়া অক্সিজেন ব্যবহার করতে পারে না। তো কি হয়? প্রচুর অব্যবহৃত অক্সিজেন আবার হার্টে ফিরে আসে। আর ঠিক এই কারণে ওয়ার্ম সেপটিক শকে MVO2 অস্বাভাবিকভাবে হাই থাকে। এবার সেকশন 3, সার্সের সংজ্ঞা এবং সিস্টেমিক রেসপন্স। এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার। সার্স হল যে কোনো প্রদাহ বা ইনফ্ল্যামেশনের প্রতি শরীরের একটা সামগ্রিক প্রতিক্রিয়া। তার মানে এই না যে শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলেই এটা হবে। বড় কোনো ট্রমা, অ্যাক্সিডেন্ট বা শরীর মারাত্মকভাবে পুড়ে গেলেও ঠিক একই ধরনের রেসপন্স তৈরি হতে পারে। তো সার্সের মানদণ্ডগুলো একটু দেখে নেওয়া যাক। তাপমাত্রা যদি 38 ডিগ্রির ওপরে বা 36 ডিগ্রির নিচে নেমে যায়, হার্ট রেট মিনিটে 90-এর বেশি হয়, শ্বাস-প্রশ্বাসের হার 20-এর বেশি থাকে, কিংবা শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক ওঠানামা হয়,
এই লিস্টের যে কোনো দুটো প্যারামিটার যদি মিলে যায় তবে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে রোগীর শরীরে একটা সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স বা সার্স চলছে। এখানে একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট আছে যেটা প্রায়ই কনফিউশন তৈরি করে, এই সূক্ষ্ম সংখ্যার পার্থক্যটা। SIRS এর ক্ষেত্রে শ্বাসপ্রশ্বাসের হার মিনিটে 20-র বেশি হলে তা ধরা হয়, কিন্তু আধুনিক QSO-FA স্কোরে এই মানটা হলো মিনিটে 22-এর বেশি। ইমার্জেন্সি রুমে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময় বা ক্লিনিক্যাল পরীক্ষায় এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু গেম চেঞ্জার হতে পারে। আমরা চলে এলাম চতুর্থ অধ্যায়ে, আধুনিক সেপসিস 3 মানদণ্ড এবং এর বিবর্তন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সেপসিস নির্ণয়ের পদ্ধতিতে একটা বিরাট প্যারাডাইম শিফট হয়েছে। পুরনো SIRS ভিত্তিক মডেল থেকে আমরা এখন পুরোপুরি সরে এসেছি। এই ঐতিহাসিক বিবর্তনটা কিন্তু অত্যন্ত যৌক্তিক। সেপসিসের পুরনো সংজ্ঞাটা একটু বেশি ব্রড ছিল, তাই না? সামান্য ইনফেকশন আর সাধারণ জ্বর থাকলেই তাকে সেপসিস হিসাবে ধরে নেওয়া হতো। কিন্তু নতুন সেপসিস 3 মানদণ্ড ফোকাস করছে ডিসরেগুলেটেড হোস্ট রেসপন্সের ওপর। মানে এখানে ডকুমেন্ট করা ইনফেকশনের পাশাপাশি রোগীর SOFA স্কোর অন্তত 2 বা তার বেশি হতে হবে, যা সরাসরি জীবন সংহারী অঙ্গবিকল হওয়াকে নির্দেশ করে। কুইক সোফা বা QSOF এর জিনিসটা আসলে কি? এটা হলো বেডসাইডে দাঁড়িয়ে খুব দ্রুত ডিসিশন নেওয়ার একটা অসাধারণ টুল। SIRS এর মতো এতে শ্বেত রক্তকণিকা বা তাপমাত্রার কোনো হিসাব নেই, যার জন্য আপনাকে ল্যাব রিপোর্টের অপেক্ষা করতে হবে। বরং এটি সরাসরি রোগীর অল্টারড মেন্টাল স্টেটাস, রক্তচাপ 100-র নিচে নেমে যাওয়া আর দ্রুত শ্বাসের ওপর নির্ভর করে। একদম মুহূর্তের মধ্যে আপনি এটা মেপে ফেলতে পারবেন। সেপটিক শকের পুরনো সংজ্ঞায় বলা হতো IV ফ্লুইড দেওয়ার পরও রক্তচাপ না বাড়লেই তা সেপটিক শক, কিন্তু আধুনিক সেপসিস 3 সংজ্ঞায় এটাকে আরও অনেক বেশি কঠোর আর স্পেসিফিক করা হয়েছে। এখন সেপটিক শক বলতে হলে আপনাকে অবশ্যই দেখাতে হবে যে রোগীর রক্তচাপ ধরে রাখার জন্য ভ্যাসোপ্রেসার লাগছে এবং প্রচুর ফ্লুইড দেওয়ার পরও সিরাম ল্যাকটেটের মাত্রা 2 মিলিমোল পার লিটারের ওপরেই আটকে আছে। এবার আসি MODS বা মাল্টিপল অর্গান ডিসফাংশন সিন্ড্রোমে। এই সংজ্ঞাটা একদম ক্লিয়ার কাট মাথায় রাখা চাই। ল্যাব রিপোর্টে যদি দেখেন শুধু কিডনি বা শুধু লিভার কাজ করছে না, তাহলেই তাড়াহুড়ো করে এটাকে মজ বলা যাবে না। এই সিন্ড্রোমটা কনফার্ম করতে হলে আপনাকে অবশ্যই কমপক্ষে 2টো সম্পূর্ণ আলাদা অর্গান সিস্টেমের ফেইলিয়ার প্রমাণ করতে হবে। আমাদের পঞ্চম অধ্যায়ে সেপসিস 6 প্রোটোকল এবং অ্যাকশন প্ল্যান। এতক্ষণ তো আমরা ডায়াগনোসিস দেখলাম, এবার যাব সরাসরি ক্লিনিক্যাল ম্যানেজমেন্টে। একজন সেপটিক রোগীকে আইডেন্টিফাই করার পর সময়টা যে কতটা ক্রুশাল সেটা নিয়ে এবার কথা বলবো। আর এই স্লাইডটা চমৎকারভাবে দেখাচ্ছে কিভাবে খুব সহজে মনে রাখার মতো গিভ 3 অ্যান্ড টেক 3 মেমনিকটা ব্যবহার করে আমরা প্রথম 60 মিনিটের গোল্ডেন উইন্ডোটা কাজে লাগাতে পারি। সেপসিস শনাক্ত হওয়ার পর এই প্রথম 1 ঘন্টায় কিন্তু রোগীর জীবন আর মরণের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। একটু আগে আমরা শরীরে যে ঘাটতিগুলোর কথা জেনেছি, এই গিভ 3 অ্যান্ড টেক 3 প্রোটোকল ঠিক সেগুলোকেই ডিরেক্ট টার্গেট করে। প্রথম ধাপে আমরা রোগীকে 3টি জিনিস দিই, IV অ্যান্টিবায়োটিক, ফ্লুইড আর অক্সিজেন। আর এর বিপরীতে শরীর কিভাবে রেসপন্স করছে তা বোঝার জন্য আমরা 3টি জিনিস নিই, ব্লাড বা ইউরিন কালচার, ইউরিন আউটপুট বা প্রস্রাবের পরিমাণের ডাটা এবং সিরাম ল্যাকটেট লেভেল। এই পুরো প্রক্রিয়ায় মিন আর্টেরিয়াল প্রেশার বা MAPA টার্গেটটা কোনোভাবে ভোলা যাবে না। আমাদের লক্ষ্য হল রক্তচাপ 65 মিলিমিটার মার্কারি বা তার ওপরে রাখা, যাতে ব্রেন আর কিডনির মতো ভাইটাল অর্গানগুলো ঠিকঠাক রক্ত পায়। যদি প্রথম 6 ঘন্টার মধ্যে ফ্লুইড দিয়েও এটা অর্জন করা না যায়, তাহলে কিন্তু ভ্যাসোপ্রেসার দিতে হবে এবং তা খুব সাবধানে টাইট্রেট করে ঠিক এই স্পেসিফিক নাম্বারে পৌঁছাতে হবে। চলে এলাম আমাদের শেষ অধ্যায়ে, ক্লিনিক্যাল প্রয়োগ এবং সব কিছুর সমন্বয়। চলুন দেখি এতক্ষণ ধরে শেখাই কনসেপ্টগুলো একসাথে বাস্তবে কিভাবে কাজ করে। আমরা এখন একটা রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডি সলভ করব, যাতে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। এই 65 বছর বয়সী ডায়াবেটিক রোগীর কেসটা একটু স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করি। রোগীর পালস 110 আর শ্বেত রক্তকণিকা 20,000, তার মানে নিশ্চিতভাবেই CIS আছে। রোগীর গ্যাংগ্রিন রয়েছে, যেটা ইনফেকশনের একটা ক্লিয়ার সোর্স। কিন্তু খেয়াল করুন, ফ্লুইড দেওয়ার পরও রোগীর ব্লাড প্রেশার 90-এর নিচেই আটকে আছে। আর যেহেতু শুধু লিভার সামান্য ইম্প্যাক্টেড, তাই এটা মডস নয়। আমাদের আগের ক্রাইটেরিয়াগুলোর সাথে মেলালে এটা 100% সেপটিক শক।
কোনো সাধারণ সেপসিস বা মডস নয়। তো আমরা সার্স থেকে শুরু করে সেপসিস 3 পর্যন্ত মানদণ্ডগুলোর একটা কঠোর বিবর্তন দেখলাম, কিন্তু চিকিৎসা বিজ্ঞান তো আর থেমে নেই, তাই না? সামনেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যখন এআই বা অ্যালগোরিদমগুলো হাইপারডাইনামিক ফেলিয়ার ঘটার আগেই সেটা নিখুঁতভাবে প্রেডিক্ট করতে পারবে, তখন সেপসিস 4 এর ক্রাইটেরিয়া আসলে কেমন হবে? হিমোডাইনামিক মেডিসিনের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখেই আজকের এই এক্সপ্লেনেটি এখানেই শেষ করছি।